আজকে স্টুয়ার্ট হল অ্যান্ড হিজ থিওরিস এই বিষয় নিয়ে জানবো। স্টুয়ার্ট হলের থিওরি সম্পর্কে কিছু জিনিস জানবো। স্টুয়ার্ট হল কে ছিলেন? স্টুয়ার্ট হল ছিলেন জামাইকান বর্ন ব্রিটিশ কালচারাল থিওরিস্ট। একজন জামাইকায় জন্মগ্রহণ করা, ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করা একজন কালচারাল থিওরিস্ট। হি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাদার ফিগার ইন ব্রিটিশ কালচারাল স্টাডিজ। তিনি ছিলেন একজন ব্রিটিশ কালচারাল স্টাডিজের একজন গুরুত্বপূর্ণ পথিকৃৎ। He helped us understand how media, power and identity work in the real world. কিভাবে মিডিয়া এবং শক্তি এবং কোনো পরিচিতি, কোনো মানুষের পরিচিতি যেটা এই পৃথিবীতে সবচেয়ে বড়ভাবে একটা ভূমিকা পালন করে। স্টুয়ার্ট হল ছিলেন একজন বার্মিংহাম স্কুল অফ কালচারাল স্টাডিজের একজন পথিকৃৎ। এই বার্মিংহাম স্কুল অফ কালচারাল স্টাডিজটা কি? বার্মিংহাম স্কুল অফ কালচারাল স্টাডিজ ওয়াজ এ ফেমাস গ্রুপ অফ রিসার্চার্স। এটা একদল মানুষ, একদল গবেষকদের একটা গ্রুপ হু প্রমাণ করে দ্যাট এভরিডে থিংস লাইক টিভি, পপ মিউজিক অ্যান্ড ফ্যাশন আর জাস্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট টু স্টাডি অ্যাজ ক্লাসিক্যাল আর্ট অ্যান্ড লিটারেচার। সাহিত্য এবং শিল্প, প্রাচীন শিল্প, এগুলো পড়াটা যতটা গুরুত্বপূর্ণ, টিভি, পপ মিউজিক এবং এইগুলোও পড়া আমাদের ততটাই গুরুত্বপূর্ণ। দে শোড দ্যাট অর্ডিনারি পপুলার কালচার শেপস হাউ উই থিঙ্ক অ্যান্ড হাউ সোসাইটি ওয়ার্কস। তারা এটা দেখায় যে সাধারণ সাংস্কৃতিক সংস্কৃতি আমরা কিভাবে চিন্তা করি এবং সমাজ কিভাবে কাজ করে তার একটা আকার দেয়, তাকে গড়ে। এবারে এই যে বার্মিংহাম স্কুল অফ ক্রিটিসিজমের তিনজন বিখ্যাত ব্যক্তিত্ব আছেন, বিগ থ্রি, এবং তারা কি ছিলেন? ব্রিটিশ কালচারাল স্টাডিজের একমাত্র তিনটে স্তম্ভ। কে কে? রিচার্ড হগার্ড, তিনি অ্যাকচুয়ালি ফাউন্ডেড দ্য সেন্টার ফর কন্টেম্পোরারি কালচারাল স্টাডিজ ইন 1964। রিচার্ড হগার্ড প্রতিষ্ঠিত করেছিলেন সেন্টার ফর কালচারাল স্টাডিজ 1964 সালে। এরপর আছেন স্টুয়ার্ট হল। হি ইনস্টিটিউশনালাইজড ইট অ্যান্ড ইট ওয়াজ দ্য মোস্ট ফেমাস ডিরেক্টর। এর প্রধান, খুব বিখ্যাত একজন ডিরেক্টর ছিলেন। এবং তৃতীয় জন ছিলেন রেমন্ড উইলিয়ামস। রেমন্ড উইলিয়ামসের বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওতে, এই চ্যানেলে আমরা রেমন্ড উইলিয়ামস সম্পর্কে আগে আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন। স্টুয়ার্ট হলসের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে এনকোডিং অ্যান্ড ডিকোডিং মডেল। এনকোডিং আর ডিকোডিং কি? স্টুয়ার্ট হলসের এনকোডিং অ্যান্ড ডিকোডিং মডেল এক্সপ্লেন্স, ব্যাখ্যা করে কিভাবে মিডিয়া মেসেজেস আর ক্রিয়েটেড, মিডিয়া কিভাবে একটা বার্তা সৃষ্টি করে, অ্যান্ড হাউ ডিফারেন্ট পিপল আন্ডারস্ট্যান্ড দেম, কিভাবে বিভিন্ন মানুষ এটাকে আলাদা আলাদা করে বোঝে। তাহলে এনকোডিংটা কি? ক্রিয়েটিং কোড। যারা অ্যাডভার্টাইজ তৈরি করছেন, মিডিয়া যারা, তারা কোনো একটা অ্যাডভার্টাইজকে একটা বার্তা দিয়ে দর্শকদের সামনে পাঠিয়ে দেয়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে এনকোডিং। দিস ইজ ডান বাই দ্য মিডিয়া ক্রিয়েটার্স লাইক টিভি প্রডিউসার্স অর অ্যাডভার্টাইজার্স। এগুলো কারা করে? টিভি প্রডিউসার্সরা করে অথবা অ্যাডভার্টাইজাররা করে। দে পুট এ স্পেসিফিক মেসেজ, তারা একটা বিশেষ বার্তা এতে দেয়, আইডিয়া, কোনো চিন্তাভাবনা, ওর ভ্যালু ইনটু এ টিভি শো, নিউজ ব্রডকাস্ট আর অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তারা কিছু বার্তা দেয়, কোনো চিন্তাভাবনা কিছু দেয়, অথবা কখনো মূল্যবোধ দেয়, এবং সেটা আমাদের দর্শকদের কাছে পাঠিয়ে দেয়। ডিকোডিংটা কি? ব্রেকিং দ্য কোড। আগে ক্রিয়েট করা হলো কোডটা এবং তারপরে সেটাকে ব্রেক করা হলো। দিস ইজ ডান বাই দ্য অডিয়েন্স, ইউ অ্যান্ড মি। কোনো কিছু বার্তা এলো, সেই বার্তাটাকে আমরা কি চোখে দেখি, কিভাবে নিই, সেটা হচ্ছে ডিকোডিং। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের একটা অ্যাডভার্টাইজকে রিপ্রেজেন্ট করতে পারে। সেই রকমই ডিকোডিং হচ্ছে বিভিন্ন মানুষ যে অ্যাডভার্টাইজমেন্টটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে তাকে আমরা বলছি ডিকোডিং। হোয়েন ইউ ওয়াচ অর রিড দ্য মিডিয়া, যখন আমরা কোনো কিছু দেখি অথবা পড়ি, উই ইন্টারপ্রিট ইট বেসড অন আওয়ার ওন লাইফস এক্সপিরিয়েন্সেস।
আমরা সেই জিনিসটাকে আমাদের জীবনের অভিজ্ঞতা দেখে, বিশ্বাস দেখে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস এবং আমাদের পটভূমি দেখে বিশ্বাস করি। বিকজ এভরিওয়ান ইজ ডিফারেন্ট, কারণ প্রত্যেকেই আলাদা। এভরিওয়ান ডাজ নট ডিকোড দ্য মেসেজ সেম ওয়ে। প্রত্যেকটা মানুষ একই বার্তাকে একইভাবে ব্যাখ্যা করতে পারে না, আলাদা আলাদা ব্যাখ্যা করে। একটা উদাহরণ কি, যেমন দ্য ইয়েস রিডিং ডমিনেন্ট কীরকম, ইউ সি এ কমার্শিয়াল ফাস্ট ফুড বার্গার। আমরা দেখলাম যে একটা ফাস্ট ফুড খাওয়া বার্গার। দ্য কমার্শিয়াল ট্রাইস টু সে, এই যে বাণিজ্যিক যে বিজনেস যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা বলার চেষ্টা করছে, দ্য বার্গার টেস্ট অ্যামেজিং, বার্গারের স্বাদটা খুব সুন্দর, অ্যান্ড উইল মেক ইউ হ্যাপি, এবং এটা তোমাকে খুবই আনন্দ দেবে। তাহলে এটা আমরা কিভাবে দেখছি, ডিকোড ইট, ইউ এগ্রি কমপ্লিটলি, হ্যাঁ সত্যি। ইউ থিঙ্ক ওয়াও দ্যাট বার্গার লুক ডেলিশিয়াস, আই নিড টু বাই ইট রাইট নাও টু ফিল হ্যাপি। তাহলে এটা আমার এক্ষুনি খাওয়া উচিত, এটা খুবই সুন্দর এবং সুস্বাদু, এটা টেস্টি, এবং এটার এই যে অ্যাডভার্টাইজমেন্টটার সঙ্গে আমি সম্মত, আমি এক। দ্য ইয়েস বাট রিডিং নেগোসিয়েটেড কীরকম, ইউ সি দ্য সেম বার্গার কমার্শিয়াল, আমরা দেখছি সেই একই ধরনের বার্গারের বাণিজ্যিক অ্যাডভার্টাইজমেন্টটা। তো আমরা সেটাকে ডিকোড কীভাবে করছি, ইউ এগ্রি এ লিটল বিট, আমি সম্মত হচ্ছি, বাট ইউ হ্যাভ ডাউটস, কিন্তু আমাদের মনের ভিতরে একটা ডাউট আছে। কি, ইউ থিঙ্ক দ্য বার্গার ডাজ লুক টেস্টি, দেখে সুস্বাদু মনে হচ্ছে, বাট ইট ইজ প্রবাবলি ভেরি আনহেলদি অ্যান্ড ডাজ নট অ্যাকচুয়ালি টুক দ্য পারফেক্ট ইন রিয়েল লাইফ। কিন্তু যদি আমরা এটা খাই সেটা হচ্ছে অস্বাস্থ্যকর, এবং এটা মূলত আমাদের শরীরকে, আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, খুব একটা কাজে আসবে না, এটা ঠিকঠাক নয়। আরেকটা কি, দ্য নো রিডিং, যে নো কি, একই বিজনেস দেখছি, একই অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, কিন্তু আমরা এটা কি করছি, ইউ কমপ্লিটলি ডিসএগ্রি অ্যান্ড রিজেক্টস দ্য মেসেজ, আমরা সম্পূর্ণভাবে সেটাকে রিজেক্ট করছি এবং ডিসএগ্রি অসম্মতি প্রকাশ করছি। ইউ থিঙ্ক দিস কোম্পানি ইজ জাস্ট ট্রাইং টু ট্রিক মি ইন্টু বাইং জাঙ্ক ফুড টু মেক মানি অ্যান্ড দেয়ার ফ্যাক্টরিজ হার্ট দ্য প্ল্যানেট। এই কোম্পানিটা কি করছে, চেষ্টা করছে টু ট্রিক মি, একটা ছলা কলা করার জন্য, ইন্টু বাইং জাঙ্কস, কিছু জাঙ্ক ফুড কেনার জন্যে, টু মেক মানি, টাকা উৎপাদনের জন্যে, অ্যান্ড দেয়ার ফ্যাক্টরিজ হার্ট দ্য প্ল্যানেট, এবং তাদের এই যে ব্যবসা, এই যে কারখানাটা, যেটা আমাদের মানে গোটা এলাকাটাকে, গোটা পৃথিবীটাকে ধ্বংস করছে, নষ্ট করছে। তাহলে এখানে তিনটে একই অ্যাডভার্টাইজমেন্ট, বার্গারের অ্যাডভার্টাইজমেন্ট, তিনটে অ্যাডভার্টাইজমেন্টই একই, কিন্তু একই অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু ব্যক্তিদের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। কেউ পুরো সম্মত হচ্ছে, কেউ অর্ধেকটা সম্মত হচ্ছে, কেউ পুরোপুরি অসম্মত হচ্ছে। এরপরে আসি নিউ এথনিসিটিস। নিউ এথনিসিটিস কি, আইডেন্টিটি ইজ নট সেট অ্যালন, আমার যে একটা পরিচয়, আমি বাঙালি, এই পরিচয়টা কিন্তু সবসময় স্থির নয়। স্টুয়ার্ট হল সেড দ্যাট বিং এ পার্ট অফ এ গ্রুপ লাইক ইউর রেস অর কালচার ইজ নট জাস্ট ওয়ান ফিক্সড থিংস দ্যাট স্টেইজ দ্য সেম ফর এভার। বলছে, স্টুয়ার্ট হল বলছে যে কোনো গ্রুপের, কোনো দলের একটা অংশ হওয়া ইজ নট জাস্ট ওয়ান ফিক্সড থিংস, একটা স্থির জিনিস নয়, দ্যাট স্টেইজ দ্য সেম ফর এভার, যেটা সবসময় একই রয়ে যায়। ইট ইজ অলওয়েজ চেঞ্জিং বেসড অন হিস্ট্রিজ, এটা ইতিহাস অনুসারে পরিবর্তিত হয়। হোয়ার ইউ লিভ, যে কোথায় তুমি বাস করো সেই অনুসারে পরিবর্তিত হয়। অ্যান্ড ইওর এভরিডে কালচার, এবং তোমার প্রত্যেক দিনের সংস্কৃতি অনুসারে পরিবর্তিত হয়। ইউ আর নট আইডেন্টিফাই বাই জাস্ট ওয়ান লেভেল, তুমি কোনো মতেই একটা পরিচয় নিয়ে তোমাকে বিচার বিবেচনা করা যাবে না। যেমন কি, একটা ব্রিটিশ, থিঙ্ক অফ এ ব্রিটিশ ইন্ডিয়ান টিনেজার লিভিং ইন লন্ডন। ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক একজন, সে কোথায় বাস করে, লন্ডনে বাস করে। দে লাভ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফুড অ্যান্ড মিউজিক অ্যাট হোম, তারা ভারতীয় খাবার এবং গান বাড়িতে তার বাবা মার সঙ্গে খুব ভালোভাবে পছন্দ করে। বাট হোয়েন দে গো আউট উইথ দেয়ার ফ্রেন্ড, যখন তারা তার বন্ধুদের সঙ্গে বাইরে যায়, দে লাভ ব্রিটিশ র্যাপ মিউজিক অ্যান্ড স্ট্রিট ফ্যাশন, তারা পছন্দ করে ব্রিটিশদের এই ধরনের র্যাপ মিউজিক এবং স্ট্রিট ফ্যাশন, এইসব জিনিস পছন্দ করে। দেয়ার আইডেন্টিটি ইজ মিক্সড অফ বোথ ওয়ার্ডস, তাদের এই যে পরিচয়টা, দুটো দুনিয়া একসঙ্গে মিশ্রিত হচ্ছে। ইট ইজ নট জাস্ট ওয়ান ফিক্সড থিংস, ইট চেঞ্জ অ্যান্ড গ্রোজ,
এবং এটা কখনোই স্থির নয়। এটা পরিবর্তিত হয় এবং বাড়তে থাকে। আবার কখনো, কখনো কেউ ব্রিটিশ থেকে আবার আমেরিকা চলে গেল, কেউ আফ্রিকায় চলে গেল। সেখানকার কালচারের সঙ্গে আস্তে, আস্তে মিশতে থাকে। তাহলে কোনো মানুষের একটা মাত্র আইডেন্টিটি ফিক্সড নয়, সেটা পরিবর্তনশীল। এরপরে আসি সিগনিফিক্যান্ট ব্রেক। সিগনিফিক্যান্ট ব্রেক কি? বিগ চেঞ্জেস ইন থিঙ্কিং। হল বিলিভড দ্যাট উই লার্নড অ্যান্ড গ্রো থ্রু ব্রেকস। আমরা হল বিলিভ করে যে আমরা একটা ধ্যান ধারণার উপরে বিশ্বাস করে কোনো দিনই এগোতে পারবো না। আমাদের পুরনো ধ্যান ধারণাকে ভাঙতে হবে এবং নতুন ধ্যান ধারণাতে আসতে হবে। দিস হ্যাপেন্স, এটা ঘটে when old traditional ways of thinking are suddenly challenged and broken apart। যখন পুরনো গতানুগতিক চিন্তাভাবনাগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয় এবং ভেঙে যায়, মেকিং রুম ফর এক্সাইটিং নিউ আইডিয়াস টু কাম টুগেদার, এবং নতুন কোনো চিন্তাভাবনাকে আসার জন্য জায়গা করে দেয়। আমার ব্যক্তিগত জীবনে আমি আগে ভাবতাম যে অর্থ অনর্থের মূল, এবং অর্থ দিয়ে ভালোবাসা, মায়া, মমতা এ সমস্ত কেনা যায় না। কিন্তু পরবর্তী সময়ে আস্তে, আস্তে যখন সময় এগোতে থাকে, তখন আমার চিন্তাভাবনা পরিবর্তিত হতে থাকে এবং দেখতে থাকি যে মানুষের নয়, অর্থেরই মূল্য আছে। তখন আমি ভাবতাম যে অর্থই এই যুগের রাজা। কিন্তু যখন আরও সময় যেতে শুরু করলো, তখন আমি বুঝতে শিখলাম যে অর্থ এবং ভালোবাসা, এই দুটো জিনিসেরই প্রয়োজন। অর্থ আমাকে অনেক কিছু দেয়, কিন্তু সব কিছু দিতে পারে না। ফর এ লং টাইম, বহু সময় ধরে ইউনিভার্সিটিজ অনলি স্টাডিড ওল্ড বুকস বাই ডেড অথার্স। ইতিহাস, এই বিশ্ববিদ্যালয় পুরনো লেখকদের বিভিন্ন বই পড়াতো। দে থট দ্যাট ওয়াজ অনলি দ্য ট্রু এডুকেশন। তারা ভাবতো এটাই সত্য শিক্ষা। দেন এ ব্রেক হ্যাপেন, তারপর একটা ব্রেক আসে। থিঙ্কার্স লাইক স্টুয়ার্ট হল চ্যালেঞ্জ দিস অ্যান্ড সেড। এই স্টুয়ার্ট হলের মতো থিঙ্কাররা সেই বিষয়টাকে চ্যালেঞ্জ করে এবং বলে, হেই, টিভি শোজ অ্যান্ড পপ মিউজিক ম্যাটার জাস্ট অ্যাজ মাচ। বইয়ের মতো টিভি শোজ, পপ মিউজিক, এগুলোও কোনো কিছু শিক্ষা দেয়, এগুলোও আমাদেরকে নতুন কিছু জিনিস জানায়। দিস ব্রোক দ্য ওল্ড রুলস অ্যান্ড কমপ্লিটলি চেঞ্জড হাউ উই স্টাডি কালচার টুডে। এই যে নিয়মটা, এটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় এবং বর্তমানের সংস্কৃতি কি সেটাকে সম্পূর্ণ পরিবর্তিত করে আস্তে আস্তে। ইনার মূল বিখ্যাত কিছু কিছু বইগুলো কি কি? পপুলার আর্টস, এনকোডিং অ্যান্ড ডিকোডিং ইন দ্য টেলিভিশন ডিসকোর্স, 1973, Policing the Crisis, Mugging the State and Law and Order, The Great Moving Rights Home, an influential political essays published Marxism Today that popularized the term Thatcherism, আরেকটা দ্য হার্ড রোড টু রিনিউয়াল। এই সমস্ত বইগুলো তার বিখ্যাত বই। এবারে সার্কিট অফ কালচার মানে কি? He gave a 5-step model to understand how any product or media affects our everyday life and choices। 5টা স্টেপ মডেল, কি করে মিডিয়া আমাদের রোজকারের জীবনে প্রভাবিত করে এবং আমাদেরকে কোনো কিছু চয়েস করতে বাধ্য করে। প্রথম হলো রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন কি? হাউ এ প্রোডাক্ট ইজ শোন টু ইউ ইউজিং পিকচার্স অ্যান্ড সিম্বলস টু গিভ ইট মিনিং। কিভাবে একটা প্রোডাক্ট ইজ শোন টু ইউ, এটা দেখানো হয় ইউজিং পিকচার্স, ছবি দেখিয়ে, অ্যান্ড সিম্বলস টু গিভ ইট এ মিনিং, যেটা একটা অর্থ প্রকাশ করে। এ স্কিন ক্রিম বক্স উইথ পিকচার্স অফ মিল্ক অ্যান্ড স্যাফরন টু শো ইট ইজ ন্যাচারাল অ্যান্ড পিওর। একটা ক্রিম বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিল্ক অ্যান্ড স্যাফরন, এবং এটার দ্বারা আমরা বোঝাতে চাইছি যে এটা ন্যাচারাল এবং পিওর। পরের হচ্ছে যে 2 নম্বর কি? আইডেন্টিটি, দ্য পার্সোনালিটি দ্য প্রোডাক্ট গেটস অ্যান্ড হাউ ইট মেক্স ইউ ফিল অ্যাবাউট ইউর সেলফ। A body spray and showing a guy getting instant attention from girls making the buyer feel cool। একটা পারফিউম, এই পারফিউমটা লাগানোর পরে তার সমাজের মধ্যে, মেয়েদের মধ্যে ভ্যালু এলো। এই ভ্যালু আসাটাকে তার পরিচয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে যে একজন 5জন মানুষ তাকে ভ্যালু দিচ্ছে, তাকে তার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, সেটাই তার আইডেন্টিটি। এবং তিনি এটাও বলছেন যে এই অ্যাডভার্টাইজমেন্ট এটাও বলছে যে এই পারফিউমটা কেনা সবচেয়ে সুন্দর ডিসিশন।
এরপর আসি প্রোডাকশন। প্রোডাকশন কি? হাউ দ্য প্রোডাক্ট ইজ প্ল্যান্ড, ডিজাইনড অ্যান্ড অ্যাকচুয়ালি মেড বাই এ কোম্পানি। একটা প্রোডাক্ট কিভাবে তৈরি করা হয়, প্ল্যান করা হয়, কিভাবে বর্তমানে সেটাকে আহ, আমাদের সামনে আনা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে প্রোডাকশন। তো তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে না, এত সুন্দরভাবে হচ্ছে, এত সুন্দর জিনিস, তার মানে এটা অবশ্যই একটা ভালো প্রোডাক্ট হবেই। ফ্যাক্টরি চুজিং ইনগ্রিডিয়েন্টস, মেকিং দ্য লিকুইড অ্যান্ড প্যাকেজিং দ্য আইটেম। আমরা যখন দেখতে পাচ্ছি কখনো কোনো তেল বা কখনো কোনো কিছু জিনিস তৈরি হচ্ছে, সেই তৈরি হওয়াতে দেখতে পাচ্ছি গাছগাছড়া দিয়ে তৈরি হচ্ছে, তখন আমরা সেটাকে ভেষজ বলছি। তো তার ফলে বায়ারদের সেই জিনিসটার প্রতি কেনার আগ্রহ বাড়ছে। কনজামশন, হাউ অ্যান্ড হোয়াই অর্ডিনারি পিপল বাই অ্যান্ড ইউজ দ্য প্রোডাক্ট ইন দেয়ার ডেইলি লাইফস। কিভাবে সাধারণ মানুষ জিনিসপত্র কেনে এবং কিভাবে সেই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করে তাদের নৈত্যনৈমিত্তিক জীবনে। বাইং ফাস্ট ফুড বিকজ ইউ হ্যাভ এ বাই বিজি লাইফস্টাইলস অ্যান্ড ইউর ফ্রেন্ডস ইট টু। এটা দেখানো হচ্ছে যে এই অ্যাডভার্টাইজের মধ্যে দেখানো হচ্ছে যে ব্যস্ততার জীবনের মধ্যে রান্না করে খাওয়ার সময় নেই, তাই ফাস্ট ফুড খাওয়া উচিত, এবং চারিদিকে লোকজন মানুষজন তারাও সেই ফাস্ট ফুড খেয়েই আছে। এই মেসেজের মাধ্যমে অ্যাডভার্টাইজাররা জানাতে চাইছে যে ফাস্ট ফুড এখন সবচেয়ে বেশি হ্যান্ডি। 5 নম্বর, রেগুলেশনস, দ্য রুলস অফ এ হেভি মিডিয়া প্রেসার দ্যাট পুশ আস টু বাই থিংস ইভেন ইফ ইউ ডু নট নিড দেম। মিডিয়া কখনো কখনো আমাদেরকে পুশ করে এটা কেনার জন্যে, তো যদিও আমাদের সেটা দরকার নেই। সিইং এ বার্গার অ্যাডস এভরিওয়্যার অন টিভি আনটিল ইউর ব্রেন থিংস ইট ইজ নর্মাল টু ইট জাঙ্ক ফুড টুডে। এত অ্যাডভার্টাইজ দেখায় যে যার ফলে আমাদের মনে হয় যে জাঙ্ক ফুড খাওয়াটা নর্মাল, কোনো কিছু অসুবিধা নেই। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা যদি এই রকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।